শুভ সকাল বন্ধুরা। আজ হলো 20 ফেব্রুয়ারি শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, দূরবীন দিয়েও কিছু খুঁজে পান না বিরোধীরা, কংগ্রেসের লিগেসি নিয়েই সমালোচনা। স্বচ্ছতা থেকে সংবেদনশীলতা, রাজ্যের বিকাশ থেকে শিল্পোদ্যোগ, জাতির অস্তিত্ব রক্ষা, আসামের পরিচয় বিশ্বের বুকে তুলে ধরা। বিধানসভায় দাঁড়িয়ে গত 5 বছরের কাজ বর্ণনা দিয়ে মুখ্যমন্ত্রীর দাবি, গোপীনাথ বরদলৈকে এখনও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তার কাছে যেতে পারবো না আমি, কিন্তু তার পদাঙ্ক অনুসরণ করে জাতির জন্য সংগ্রামে আমাদের ভূমিকাকে আগামী 100 বছর মনে রাখবে সকলে। বৃহস্পতিবার ছিল পঞ্চদশ বিধানসভার অন্তিম অধিবেশনের শেষ দিন। রাজ্যপালের ভাষণ বিতর্কের জবাব দিতে গিয়ে বিধানসভায় এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিধানসভায় তার 25 বছরের অভিজ্ঞতা ব্যক্ত করেন তিনি। বিধায়ক থেকে বিভিন্ন বিভাগের মন্ত্রিত্ব সামলানোর পর এখন মুখ্যমন্ত্রী হিসেবে 5 বছর সম্পূর্ণ করেছেন তিনি। 1996 সালের প্রথমবার ভোটে হারার পর প্রতিবার ভোটে জয়ের ব্যবধান বেড়েছে তার। 21-এর বিধানসভা ভোটে তিনি জয়ী হন 1.01 লক্ষ ভোটে। তাই মুখ্যমন্ত্রীর উপলব্ধি, ভোট যারা দেননি তারা আমাদের শত্রু নন, দ্বিতীয়বার যাতে তারা ভোট দেন সেজন্য তাদের সেবা করে যেতে হবে। ভোট না দেওয়া লোকদের সেবা না করলে আমার জয়ের ব্যবধান এভাবে বাড়ত না। যুব বিধায়কদের সেটা শিখতে হবে। প্রায় 2 ঘন্টা ধরে পঞ্চদশ বিধানসভায় অন্তিম ভাষণে প্রতিটি বিষয় ধরে ধরে তিনি বুঝিয়েছেন সরকার কীভাবে কাজ করেছেন। মুখ্যমন্ত্রীর দাবি, গত 5 বছর ছিল রূপান্তরের বছর। নতুন আসামের বুনিয়াদ তৈরি করেছি আমরা। অভাবনীয় পরিবর্তন এসেছে গ্রাম্য জীবনে। আসামের রূপান্তর কিভাবে হচ্ছে? মুখ্যমন্ত্রী বলেন, প্রথমবারের মতো কেন্দ্রীয় অর্থ কমিশন রাজ্যের অংশীদারিত্ব বাড়িয়েছে। তাই আগামী বছর 50,000 কোটি টাকা অতিরিক্ত পাবে আসাম। রাজ্যের নিজস্ব কর আদায়ের পরিমাণও ছাড়িয়ে যাবে 30,000 কোটি টাকা। সরকারি কর্মচারীদের বেতন ও পেনশন দিতে মাসে 4,000 কোটি টাকা করে বছরে 48,000 কোটি টাকা লাগে। সরকার এখন নিজস্ব আয় থেকে সেই টাকা দিতে পারছে। স্বাধীনতার 70 বছর পর কেন্দ্রীয় করে রাজ্যের অংশীদারিত্ব থেকে বেতনের টাকা মেটানো সম্ভব হচ্ছে। রাজ্যের আর্থিক বিকাশও চুকে পড়ার মতো। মুখ্যমন্ত্রীর দাবি, 2021 থেকে 25 সাল অবধি দেশের আর্থিক বিকাশের হার ছিল 29%, কিন্তু ওই 5 বছরে 45% ছিল আসামের বিকাশের হার। তাই রিজার্ভ ব্যাংকের হিসাবে আসাম এখন দেশের ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি। লক্ষ্য ছিল 2030, কিন্তু সমীক্ষা অনুযায়ী 2028 সালের মধ্যেই আসামের 10 লক্ষ কোটি টাকার অর্থনীতি হবে। বেড়েছে মাথাপিছু আয়ও। রিজার্ভ ব্যাংকের তথ্য অনুযায়ী রাজ্যে মাথাপিছু আয় বেড়ে 2025-26 সালে এসে হবে 1,85,429 টাকা। পশ্চিমবঙ্গের সঙ্গে পার্থক্য কমে এসেছে। সামনের বছর ছাড়িয়ে যাবে পশ্চিমবঙ্গকেও। অসম ও অসমিয়ার উন্নয়ন, দুটো বিষয়টিকে সামনে রেখেই গত 5 বছর আবর্তিত হয়েছে সরকারের কাজকর্ম, কিন্তু আপোষ করা হয়নি দুর্নীতির সঙ্গে, দাবি করেন তিনি। তাই সরকারে 1.59 লক্ষ নিয়োগ করা হলেও হাইকোর্টে একটি মামলাও নেই, বিধানসভায় প্রতিবাদ নেই, এ নিয়ে একটি প্রশ্ন করা হয়নি। তাই মুখ্যমন্ত্রীর দাবি, এর চেয়ে বড় সার্টিফিকেট আর কিছু হয় না মুখ্যমন্ত্রীর। স্বচ্ছতার সর্বোচ্চ মূল্য প্রমাণ করেছে এতে। 5 বছর দুর্নীতির সঙ্গে কিভাবে লড়াই করেছি, তাই নিয়োগের স্বচ্ছতা এসেছে। ভোটের আগেই সরকারের নিয়োগের সংখ্যা 1.65 লক্ষের কাছাকাছি পৌঁছবে, যা আসামের সর্বকালীন রেকর্ড। আবার সংবেদনশীলতার কথাও বলেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, সরকারি কর্মচারীদের মা বাবার বন্দনার জন্য 4 দিনের ছুটি দেওয়া হচ্ছে। বয়স্ক মা বাবাকে দেখেন না যেসব সরকারি কর্মচারী, তাদের বেতন থেকে 10% টাকা কর্তনের জন্য প্রণাম কমিশন করা হয়েছে। এতে ছেলের বিরুদ্ধে বৃদ্ধ মা বাবার অভিযোগের সংখ্যা অনেক কমেছে এখন। আবার কাজের খুঁজে বহির্রাজ্যে গিয়ে মৃত্যু হওয়া লোকদের মৃতদেহ সামনে ফিরিয়ে আনতে শ্রদ্ধাঞ্জলি প্রকল্প রূপায়ণ করছে সরকার। অক্টোবর থেকে গত 4 মাসে রাজ্যে ফিরিয়ে আনা হয়েছে 162 জনের মরদেহ। অপরদিকে রাজ্যের নিম্ন ও উচ্চ প্রাথমিক স্কুলে আজও শূন্য রয়েছে 13,381টি শিক্ষকের পদ।
উচ্চ মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক স্কুলে শূন্যপদের সংখ্যা 10,127টি। বৃহস্পতিবার বিধানসভায় এই তথ্য জানিয়েছে সরকার। তবে অচিরেই 4,500 পদে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার দাবি করেছেন শিক্ষামন্ত্রী। কিন্তু শ্রেণী অনুপাতে শিক্ষক শ্রেণীকোটা না থাকার কথা উন্মোচিত হয়েছে বিধানসভায়। স্মার্ট ক্লাসরুম হয়নি সব স্কুলে। বৃহস্পতিবার বিধায়ক অখিল গগৈর প্রশ্নের জবাবে দাখিল করা সরকারি তথ্যে দেখা গেছে রাজ্যে শিক্ষকবিহীন প্রাথমিক স্কুল একটিও নেই। তবে একজন শিক্ষক থাকা স্কুলের সংখ্যা হচ্ছে 2,670টি। 28,000 নিম্ন প্রাথমিক উচ্চ প্রাথমিক স্কুলে নেই শ্রেণী অনুপাতে শিক্ষক। শ্রেণী অনুযায়ী শ্রেণীকোটা না থাকা স্কুলের সংখ্যা 21,839টি। তাছাড়া 13,614টি নিম্ন প্রাথমিক স্কুলে স্থায়ী প্রধান শিক্ষক নেই। 3,402টি উচ্চ প্রাথমিক স্কুলেও নেই স্থায়ী প্রধান শিক্ষক। তাই মুখ্যমন্ত্রীর ভাষণের সময় শ্রেণী অনুপাতে শিক্ষক না থাকার কথা তুলেন অখিল। মুখ্যমন্ত্রী অবশ্য সরাসরি অক্ষমতা ব্যক্ত করেন এ নিয়ে। তার মন্তব্য, শ্রেণীর অনুপাতে শিক্ষক নিয়োগের সামর্থ্য নেই সরকারের। ভগবান আমাকে গুজরাটে জন্ম দেয়নি। গুজরাটে জন্ম দিলে শিক্ষক নিয়োগ করতাম শ্রেণী অনুপাতে। 5 শ্রেণীর জন্য 5 জন করে শিক্ষক দিলে বেতন কোথা থেকে দেব? 5 জন করে দিলে 3 লক্ষ শিক্ষক হবে, বেতন দেব কি করে? ইচ্ছে রয়েছে কিন্তু সামর্থ্য নেই আমাদের। তবে চর এলাকা গ্রামাঞ্চলের স্কুলের দুরবস্থা ফুটে উঠেছে বিধানসভায়। সরকারি তথ্যে জানা গেছে চর এলাকা এবং গ্রামাঞ্চলে শূন্য রয়েছে মোট 13,236টি শিক্ষকের পদ। নিম্ন প্রাথমিক স্কুলে শূন্য পদের সংখ্যা হচ্ছে 8,208টি। উচ্চ প্রাথমিক স্কুলে খালি রয়েছে 5,028টি শিক্ষকের পদ। চরাঞ্চলে 229টি স্কুলে নেই পানীয় জলের ব্যবস্থা। 528টি স্কুলে নেই ছাত্রের জন্য শৌচালয়। 321টি স্কুলে ছাত্রীদের শৌচালয় নেই। বিধায়ক মিজানুর রহমানের প্রশ্নের জবাবে দাখিল করা সরকারি তথ্যে দেখা গেছে রাজ্যে ইন্টারনেটবিহীন নিম্ন প্রাথমিক স্কুলের সংখ্যা 32,614টি। 601টি উচ্চ প্রাথমিক স্কুল এবং 83টি উচ্চতর মাধ্যমিক স্কুলে ইন্টারনেটের সংযোগ নেই। বিদ্যুৎ সংযোগবিহীন নিম্ন প্রাথমিক স্কুলের সংখ্যা হচ্ছে 316টি। 208টি উচ্চ প্রাথমিক স্কুল এবং 39টি উচ্চতর মাধ্যমিক স্কুলেও নেই বিদ্যুৎ সংযোগ। তবে পড়ুয়ার সংখ্যা কম থাকা সহ নানা কারণে একত্রীকরণের প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হচ্ছে। অপরদিকে আলিপুরে সিংলা নদীর উপর তৈরি হচ্ছে অস্থায়ী সাবওয়ে। রামকৃষ্ণনগর পূর্ত বিভাগ দুর্লভতলা সেতুর পুরনো লোহার জয়েস্ট সংগ্রহ করে আলিপুরের অস্থায়ী সেতুর নির্মাণ কাজ আরম্ভ করেছে, যার দ্বারা ছোট যান ও পথচারীদের চলাচল সুগম হবে। নির্মাণ কাজ খুব দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে নিত্য চলাচলে স্কুল কলেজের পড়ুয়া এবং সরকারি আমলাদের যাতায়াতে ন্যূনতম সুবিধা প্রদান করা যায়। ঠিক একইভাবে দুর্লভতলাতে একটি সাবওয়ের ব্যবস্থা করে দেওয়াতে কিছুটা উপকৃত হয়েছেন পথচারী সহ পড়ুয়ারা। সূত্রের খবর, মাস 3 মধ্যে হালকা যানবাহন চলাচল উপযোগী পৃথক সেতুর নির্মাণ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। আর খুব শীঘ্রই হাত পড়বে মূল সেতুর নির্মাণ কাজে। আপাতত নিত্যযাত্রীদের নদী পারাপারের জন্য স্থানীয়দের উদ্যোগে একটি বাঁশের সাঁকো প্রস্তুত করে দেওয়ার পাশাপাশি চালু রয়েছে বিনামূল্যের ফেরি নৌকার ব্যবস্থা রামকৃষ্ণনগর উপজেলা প্রশাসনের তরফ থেকে। অন্যদিকে দুর্লভতলা সিংলা সেতুর দ্বিতীয় ডালাই কাজ যাতে তাড়াতাড়ি শেষ করা যায়, এদিকেও নজর রাখছে পূর্ত বিভাগ। জনগণ আশাবাদী 26 রাজ্য বিধানসভা নির্বাচনের আগেই দুর্লভতলা ও দক্ষিণ দুর্লভতলার জনগণের যোগাযোগ ব্যবস্থা সুনিশ্চিত করবে পূর্ত বিভাগ। অপরদিকে বর্ষা দুর্গুড়ায় কোড়া নাড়ছে, অথচ শিলচর শহরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ বিবেকানন্দ রোডে নিকাশি নালা ও ফুটপাত নির্মাণের কাজ আজও রহস্যজনকভাবে অর্ধসমাপ্ত। এই পরিস্থিতিতে সামান্য বৃষ্টিতেই এলাকাটি ডুবো বিবেকানন্দ রোডে পরিণত হওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এই নাগরিক দুর্ভোগকে হাতিয়ার করেই এবার শাসক দল বিজেপি এবং স্থানীয় বিধায়কের বিরুদ্ধে সরাসরি বিমাতৃসুলভ আচরণের অভিযোগ তুলে সরব হলেন কংগ্রেস নেতা অভিজিৎ পাল। অভিজিৎ পালের অভিযোগ, গত 8 বছরেও একটি গুরুত্বপূর্ণ সড়কের নিকাশি ব্যবস্থা ও ফুটপাত নির্মাণের কাজ শেষ করতে পারেনি বর্তমান সরকার। তিনি বলেন, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয়।
রাত পেরিতে তাকে শহরের বিভিন্ন ড্রেন ও সড়ক পরিদর্শন করতে দেখা যায়, কিন্তু বিবেকানন্দ রোডের এই দীর্ঘস্থায়ী নরক যন্ত্রণা তার নজরে পড়ে না কেন? একজন জনপ্রতিনিধির কাছে এলাকার সার্বিক উন্নয়নই অগ্রাধিকার হওয়া উচিত, কিন্তু এখানে উল্টো ছবি দেখা যাচ্ছে। বিবেচনাধীন এলাকার ভৌগোলিক ও কারিগরি দিক তুলে ধরে তিনি জানান, বিবেকানন্দ রোডের জল নিষ্কাশনের মূলত তিনটি পথ রয়েছে। মাতৃমন্দিরের পাশ দিয়ে একটি, আশ্রম রোডের দিকে দ্বিতীয়টি যা বর্তমানে অসম্পূর্ণ, এবং কলেজ রোডের নাগাবাড়া হয়ে রাঙ্গিরখালে মেশা তৃতীয় পথটি। দুর্ভাগ্যজনকভাবে তিনটি পথই এখন কার্যত রুদ্ধ, ফলে বৃষ্টি না হলেও রাস্তায় জল জমে থাকছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ড্রেনের কাজ অসম্পূর্ণ থাকায় সাধারণ মানুষ সেখানে আবর্জনা ফেলছেন, ফলে নিকাশি নালাগুলো এখন ডাস্টবিনে পরিণত হয়েছে। প্রাপ্ত তথ্য মতে গত সেপ্টেম্বর মাসে পূর্ত বিভাগ থেকে শিলচর পৌর নিগমকে নিকাশি নালা পরিষ্কারের জন্য লিখিত অনুরোধ জানানো হয়েছিল। এমনকি জেলা প্রশাসনের হস্তক্ষেপে 24 ও 27 নম্বর বাইলেন আংশিক পরিষ্কার করা হলেও তা স্থায়ী সমাধান দিতে ব্যর্থ হয়েছে। বর্তমানে 27 নম্বর গলির বিপরীতে 18 মিটার এবং স্টেট ব্যাংক কলেজ রোড শাখার সামনে প্রায় 37 মিটার ড্রেনের কাজ বৈদ্যুতিক খুঁটি ও অন্য অজুহাতে বন্ধ আছে। উল্লেখ্য, যে স্থানে কাজের জট লেগেছে সেখানেই প্রাক্তন পুরপ্রধান তথা বিজেপি নেতা নিহারেন্দ্র নারায়ণ ঠাকুরের বাসভবন। ঠিকাদার সংস্থা উচ্ছেদের দোহাই দিলেও পূর্ত বিভাগ দায় চাপাচ্ছে ঠিকাদারের উপর। এই লুকোচুরি খেলার সমালোচনা করে অভিজিৎ পাল প্রশ্ন তুলেন, দুষ্কার পূর্ত বিভাগ, সেটেলমেন্ট বিভাগ, জেলা প্রশাসন না ঠিকাদারের? যার দোষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? সাম্প্রতিক ডিমার্কেশনেও বিশেষ ছাড় দেওয়া হয়েছে বলে অভিযোগ তার। আজ বরাক সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ভিভিআইপিদের এই সফরের প্রাক্কালে বৃহত্তর বিবেকানন্দ রোড এলাকার এই জ্বলন্ত সমস্যা সমাধানে প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ দাবি করেছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।